কাম ইন। ফারজানা এবং প্রিমা চোরের মতো মুখভঙ্গি করে ভেতরে প্রবেশ করে। আরশিয়ান ফাইলে মুখ গুজে রেখে গম্ভীর কণ্ঠে শুধায়। সলিড কোনো এক্সকিউজ থাকলে বলুন। প্রিমা এবং ফারজানা একে অপরের দিকে তাকায়। আরশিয়ানের রাগান্বিত স্বর তাদের ভীত সন্ত্রস্ত করে তুলেছে। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কারোই। আরশিয়ান কোনো প্রতিউত্তর না পেয়ে তাদের মুখ তুলে তাকালো। প্রিমার ব্যান্ডেজ মোড়ানো মাথা এবং ফারজানার আঘাতপ্রাপ্ত মুখশ্রী দেখে তার চোখের দৃষ্টি নমনীয় হয়ে আসলো। নম্র কণ্ঠে বলল, প্লিজ টেক ইউর সিটস। দুজনে স্বস্তির শ্বাস ফেলে বসে পড়ল। ফারজানা শর্টকাটে পুরো ঘটনা খুলে বলতেই আশিয়ানের করা মেজাজ কিছুটা নরম হলো। ফারজানাকে কাজে যেতে বলে প্রিমাকে থাকতে বলল। ফারজানা বেরিয়ে যেতেই ভীষণ শান্ত সুরে আশিয়ান বলল, মিস অধরা ইসলাম প্রিমা। ব্যথায় কাতর প্রিমা স্বল্প স্বরে জবাব দিল। জি। আশিয়ান তার ব্যথাতুর চোখে দৃষ্টি স্থির রেখে বলল, আপনার জন্য মিস ফারজানা আমাদের কাছে বিশেষভাবে সুপারিশ করেছিলেন। আপনার ইন্টারভিউ নেওয়ার পর আমরা সন্তুষ্ট হই। তবে একজন সিনিয়র অফিসারের আন্ডারে পিএ পোস্টে জব করার জন্য আপনি যথেষ্ট কোয়ালিফাইড না। আপনার কাজ শিখে অনেক অভিজ্ঞতা অর্জন করা বাকি। কাজে একটু ভুল মানে কোম্পানির লস। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিমা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। কথাগুলো শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। দিন শেষে আবারও কি নিয়তি তাকে ঠকাবে? এবার ভাগ্যের বোধহয় একটুখানি দোয়া হলো। আশিয়ান তার ভয়কে মিথ্যা করে দিয়ে বলল, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আপনি আপাতত আমার পিএ হিসেবে কাজ করবেন। প্রতিদিনের শিডিউল তৈরি, মিটিংয়ে ডেট ফিক্সড করা, প্রেজেন্টেশনের স্লাইড রেডি করা, এডিটিং, ফাইল রিচেক সহ আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ। যেহেতু আপনার কমিউনিকেশন স্কিল ভালো, তাই যে কোনো ডিলের ক্ষেত্রে আপনাকে সাথে নেওয়া হবে। কোনো প্রকার কোনো সমস্যা হলে ম্যানেজার আপনাকে হেল্প করবে। মেইন ফ্যাক্ট হলো আপনার বেতনের স্কেল পরিবর্তন করা হয়েছে। আপনি ডিটেলস চেক করে আমাকে সিদ্ধান্ত জানান। কথাগুলো বলেই আশিয়ান তার দিকে একটা চুক্তিপত্র এগিয়ে দিল। প্রিমা ঘোলাটে দৃষ্টি বুলিয়ে দেখল বেতনের সংখ্যাটা নেহাত কম নয়, তবে যতটা পরিশ্রম যাবে তার তুলনায় অতি নগণ্য। সে স্লান হেসে কলম তুলে সাইন করে দিল। আশিয়ান তা দেখে খানিকটা অবাকই হলো। এত কম বেতন হওয়া সত্ত্বেও তার আপত্তি না দেখে কিংবা কোনো প্রকার কথা না বাড়ানোর প্রসঙ্গটা তাকে ভাবিয়ে তুলল। প্রিমা ফাইলটা আশিয়ানের দিকে এগিয়ে দিতেই আশিয়ান গম্ভীর স্বরে বলল, আপাতত বাসায় গিয়ে রেস্ট নেন। আপনাকে 3 দিনের ছুটি দেওয়া হলো, তবে জয়েন করার পর ওভারটাইম করে সেটা পুষিয়ে দিবেন, নয়তো বেতন কাটা পড়বে। আপাতত আপনাকে কিছু ফাইল দিচ্ছে, ওগুলো বাসায় নিয়ে গিয়ে সবগুলো হিসেবে নির্ভুলভাবে চেক করে আমাকে জানাবেন। প্রিমা পুনরায় শীতল স্বরে বলল। ওকে স্যার। রিনরিনের রোবোটিক কণ্ঠটা কানে আসতেই আশিয়ান থমকালো। কিছুটা থেমে আবারও বলল, আপনি আপাতত আসতে পারেন। অফিসের গাড়ির নিচে আছে, আমি ইনফর্ম করে দিচ্ছি। উনি আপনাকে সেফলি পৌঁছে দেবেন। কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল। ধন্যবাদ জানিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে আবারও ধপ করে বসে পড়ল প্রিমা। আচানক মাথাটা ঘুরে উঠেছে তার। আশিয়ান ভ্রু কুঁচকে হালকা গলায় বলে, আর ইউ ওকে মিস প্রিমা? প্রিমা জবাব দিল না। চোখ মুখ অন্ধকার হয়ে এসেছে তার। প্রিমার অবস্থা দেখে আশিয়ান দ্রুত ফারজানাকে খবর পাঠালো। খবর পেতেই ফারজানা যেন উড়ে আসলো। আশিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ফারজানাকে উদ্দেশ্য করে বলল, এই কন্ডিশনে ওনাকে কেন নিয়ে এসছেন? শি নিডস রেস্ট। আমাকে রিপোর্ট সহ ইনফর্ম করলেই হতো। ফারজানার ওসব কথা আদৌ কানে তুলল কিনা কে জানে। সে তো প্রিমাকে নিয়ে আহাজারিতে ব্যস্ত। প্রিমা শরীরের ভার ছেড়ে সম্পূর্ণ নিস্তেজ ভঙ্গিতে গা এলিয়ে বসে রইল আরামদায়ক চেয়ারটাতে। ফারজানা তাকে উঠাতে গিয়েও ব্যর্থ হলো। প্রিমা বেশ লম্বা চড়া মানুষ, তার উপর শরীরের ভার ছেড়ে দিয়েছে। অসুস্থ ফারজানার পক্ষে তার ভার বহন করা সম্ভব না, কথাটা বুঝতে পারার মাত্রই লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ল আশিয়ান। তার অভ্যন্তরীয় জেন্টালম্যান সত্তা বলে উঠল, মেয়েটা গতকাল তোকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে পৌঁছে দিয়েছে। ঋণ শোধ করার মোক্ষম সুযোগ হাতছাড়া করিস না বেটা। নিজের দায়িত্ব পালনে পিছিয়ে পড়া কোনো ভদ্রলোকের কাজ নয়। অগত্যা হাল ছেড়ে দিয়ে ফরমাল শার্টের উপর ব্লেজারটা খুলে স্লিপ দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে ফেলল। তস্ত পায়ে এগিয়ে এসে সামান্য ইতস্তত করে
শান্ত সুরে ফারজানাকে জিজ্ঞেস করলো। আমি কোন আগে নিজ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করব? ফারজানা মাথা নাড়িয়ে সম্মতি দিতেই আশিয়ান ফোঁস করে একটা প্রবলিত শ্বাস ছেড়ে ভীষণ সাবধানে প্রিমার পালকের ন্যায় হালকা শরীরটা পাজা করে তুলে নিল। সহসা প্রিমার অচেতন মাথাটা গিয়ে ঠেকলো তার বুকের বাঁ পাশে। প্রিমার নড়বড়ে চুলের খোপাটা খুলে গিয়ে ঝরঝর করে হাঁটুর নিচ অবধি লম্বা চুলগুলো আশিয়ানের শক্তপোক্ত শরীরটার সাথে লেপ্টে গেল। ঘটনার আকস্মিকতায় আচমকা আশিয়ান থমকালো। প্রিমার শরীর থেকে ভেসে আসা ভীষণ চেনা পরিচিত সেই বহুল কাঙ্ক্ষিত সুবাসটা তার পুরুষালী মনকে বিভ্রান্ত করে তুলল। অদ্ভুত এক আবেশ আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল আশিয়ানকে। মোহে আসন্ন আশিয়ান কেবল বশীভূত প্রাণীর ন্যায় রোবোটিক ভঙ্গিতে হেঁটে চলল লিফটের দিকে। এদিকে আশিয়ানের কোলে অচেতন প্রিমাকে দেখে অফিসের সকলে ফাটা চোখে তাকিয়ে রইল। অনেকে প্রতিহিংসায় বশতী হয়ে বলে ফেলল। প্রথম দিনেই সোজা কোলে চড়ে বসেছে। কদিন গেলে তো বোধহয় ঘরের বউর তকমা ছিনিয়ে নেবে। থার্ড ক্লাস স্ট্যান্ডের মেয়েদের দ্বারা সব কিছুই সম্ভব। বৃষ্টিস্নান নিস্তব্ধ রজনী। চৌধুরী মহলের স্টাডি রুমটায় চিন্তিত মুখে বসে আছে আশিয়ান। তার সামনে বসা তাজিয়ানের ক্ষীণ এবং দুর্বোধ্য দৃষ্টি নিবদ্ধ ল্যাপটপের স্ক্রিনে। ঝড়ের গতিতে কিবোর্ডে আঙ্গুল চালিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্যের অনুসন্ধান চালাচ্ছে সে। ঘরের পরিস্থিতি থমথমে। নৈশব্দ কয়েক মুহূর্ত পার হতেই আচমকা দরজায় টোকা পড়ে। দুজনে চমকে তাকায়। কিছু একটা ভেবে আশিয়ান পারমিশন দিতেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ইস্তিরাস। তার আগমনের পানে দৃষ্টি স্থির রেখে আশিয়ান বলে ওঠে, আমাদের কথা স্মরণ হলো তবে? ইস্তিরাস এবং আশিয়ান প্রায় সমবয়সী। পারিবারিক বন্ধুত্ব থেকে তাদের পরিচয়। লন্ডনের একত্রে থাকায় সেই সম্পর্ক গাঢ় হয় এবং এখন তারা বেস্ট ফ্রেন্ড। হুট করে আশিয়ান এবং তারজিয়ান দেশে চলে আসলেও কনসার্ট থাকায় ইস্তিরান আসতে পারেনি তাদের সাথে। সুযোগ পেতেই সেও আর দেরি করেনি, ফিরে এসেছে মাতৃভূমির টানে। আশিয়ানের প্রশ্নে স্মিত হাসে ইস্তিরাস। দুজনের সাথে কুশলাদি বিনিময় করে চেয়ার টেনে বসতে বসতে বলল, ফেরার পর কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম, বাড়িতেও যাওয়া হয়নি। তন্মধ্যে আবার এক মিনি সাইজের নাগামোড়ে জীবনের যাতনার সৃষ্টি করেছে বন্ধু। আশিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বিরক্তির সুরে বলল, বিপদ শুধু তোদেরই চোখে দেখে। ঘটনা কি খুলে বল। ইস্তিরাস এবং তারজিয়ান একত্রে চোখ মুখ কুঁচকে তাকালো আরশিয়ানের দিকে। ইস্তিরাস মুখ ভার করে ফারজানার সাথে ঘটে যাওয়া ঘটনা বলল। পুরো বিষয়টা বলা শেষ হতেই অভিযোগের সুরে বলল, এক রত্তি মেয়ে, অথচ তেজ দেখায় পাহাড় সম। ওর সাহস থেকে রীতিমতো আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ওই গুরুতর অপমান কোনোভাবেই সহ্য হচ্ছে না। আশিয়ান ফিক করে হেসে দিল। কথা বাড়ানোর অভিপ্রায়ে পুনরায় কিছু বলতে নিলে তারজিয়ান বলে উঠল, স্টপ ইট গাইস। দুজনেই চমকে তাকালো। তারজিয়ান ঠোঁটে আঙ্গুল চেপে চুপ থাকার নির্দেশনা দিয়ে আশেপাশে কিছু একটা খুঁজলো। পেন হোল্ডার থেকে একটা কলম নিয়ে দীর্ঘ সময় ধরে কাগজে কিছু একটা লিখে তা আশিয়ানের দিকে বাড়িয়ে দিল। আশিয়ান হাত বাড়িয়ে সেটা নিলে ইস্তিরাজও তার পাশ ঘেঁষে বসে পড়া শুরু করলো। গুটি গুটি অক্ষরে তাতে লেখা আছে, আমার কোম্পানির নামে তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছে। পুরো বিষয়টা ইনভেস্টিগেট করে বুঝলাম তথ্যটা সঠিক। আমার অনুপস্থিতির সুযোগটা কাজে লাগিয়ে সাইবারনেটিক্স এভিনিউ এর সিইও খুব ধূর্ততার সাথে এই কাজটা করেছে। অফিসে নন ট্রেসেবল বেশ কিছু স্পাই ক্যামেরা লাগানো আছে। ওগুলো সম্পূর্ণ অ্যাক্সেস আমার হাতে থাকায় পুরো বিষয়টা এত দ্রুত জানতে পারলাম। চিরকুটটা পড়ে ইস্তিরাস এবং আশিয়ানের কপাল কুঁচকে আসলো। আশিয়ান কোমল সুরে পুনরায় সেই কাগজে লিখল, সবই বুঝলাম, কিন্তু কাগজে লিখে চিঠি আদান প্রদানের কারণ কি? তারজিয়ান চোখ মুখ খিচে কোনো মতে মুখে আসা গালিটা আটকে লিখল, আমাদের ফোন, ল্যাপটপ, ইভেন বাড়ির সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস ওদের হাতে আছে। আমাদের সকল পদক্ষেপ সম্পর্কে তারা প্রতি পদে পদে অবগত হচ্ছে। আমাদের গুপ্ত প্ল্যান সম্পর্কে তারা যেন বুঝতে না পারে, তাই এই পন্থা অবলম্বন করা হয়েছে। ইস্তিরাস ভ্রু কুঁচকে লিখল, তারা সকলেই জানে তুমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট প্লাস
আমাদের কান্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট হ্যাকার। তোমার সাথে বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করা কিছুটা বোকামি হয়ে গেল না? তারা নিশ্চয়ই এতটা গাধা নয়। তাজরিয়ান বাঁকা হেসে কাগজটা টেনে পুনরায় লিখল। সাইবারনেটিক্স অ্যাভিনিউ কোম্পানির পরিচালক আমি হলেও বর্তমানে সিইও অন্য কেউ। কোম্পানির সব কাজ সিইওর আন্ডারে থাকে। যদি পুরো কেসে কেউ ফাঁসে তবে সেটা হবে সিইও। সবকিছু জানার পরেও সে নিজেই এই কাজ করেছে। যেহেতু লন্ডনের আইনি ব্যবস্থা খুবই কড়া ধাঁচের, তাই সত্যতা সুনিশ্চিত হলে আমার কোম্পানি ধুলোয় মিশে যাবে। যদি শেষ পর্যন্ত কোম্পানি বেঁচেও যায় তাহলে যতটুকু বদনাম ছড়াবে তাতে কোম্পানির ধস নামাটা খুবই কমন ব্যাপার। মজার বিষয় হলো তাদের মূল টার্গেট আমার কোম্পানি নয়। আমার কোম্পানিকে টোপ হিসেবে ব্যবহার করে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ডোবানোর ধান্দায় আছে তারা। তাজরিয়ানের রহস্যময়ী কথায় আশিয়ান চরম বিরক্ত হলো। পুরো কথা একেবারে না বলে এমন সাসপেন্স সিক্রেট করার মানে বুঝলো না। রেগে মেগে দ্রুত হাতে আশিয়ান লিখল। তোর কোম্পানিকে টোপ হিসেবে ব্যবহার করে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ডোবানোর পরিকল্পনা করছে মানে? তাজরিয়ান তার ধৈর্যশীল ভাইয়ের অধৈর্য প্রতিক্রিয়া বেশ এনজয় করলো। বেচারাকে আর ডিস্টার্ব না করে তড়িঘড়ি করে লিখল। যার তথ্য ফাঁস করা হয়েছে তিনি লন্ডনের অত্যন্ত সফল একজন বিজনেসম্যান। দ্য মেইন ফ্যাক্ট ইজ, প্রায় মাস 6 পর ওনার সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ডিল হওয়ার কথা চলেছে। এই কেলেঙ্কারির ফলস্বরূপ সেটা আটকে যেত এবং আমাদের রাইভাল টিম সেই সুযোগ হাতিয়ে নিয়ে দেশের নামকরা কোম্পানির ট্যাগটা নিজের করে নিত। এতক্ষণে ইস্তিরাস এবং আশিয়ানের কপালে ভাঁজ শিথিল হলো। দুজনে চমকে তাকালো একে অপরের দিকে। পুরো বিষয়টা হজম হতেই আশিয়ান পুনরায় কাগজে লিখল। মারাত্মক প্ল্যান সাজিয়েছে, কিন্তু এর থেকে বের হওয়ার উপায় কি? সব থেকে ফেসে যাওয়ার চান্স শতাধিক। তারজিয়ান পুনরায় বাঁকা হেসে লিখল। আমরা প্রথমত যোগাযোগ করব সেই বিজনেসম্যানের সাথে। তাকে পুরো বিষয়টা বুঝিয়ে কোম্পানির সিইওকে হাতের নাগালে নেব। কার জন্য কাজ করছে তথ্যটা বের করতে পারলে সেটা প্রুফ সহ পুলিশের হাতে দেব। এতে চৌধুরী ইন্ডাস্ট্রি অ্যান্ড সাইবারনেটিক্স অ্যাভিনিউ দুটোই সেফ থাকবে। ইস্তিরাস কাগজটা টেনে পুনরায় লিখল। আমাদের সব ইলেকট্রনিক্স ডিভাইস তাদের পর্যবেক্ষণে, তাহলে যোগাযোগ করবে কিভাবে? সেই বিজনেসম্যান কনভিন্স হবে সেটা নিশ্চয়তা আছে? কোম্পানির সিও আগেই টের পেয়ে গেলে সব খেলা বেচতে যাবে, তখন কি করবে? তারজিয়ান দু পাশে ঘাড় নামিয়ে আর মোড়া ভেঙে পুনরায় কাগজে লিখল। নাটক হলো সব সমস্যার সমাধান। আমি আজকে রাতের ফ্লাইটে লন্ডনে যাচ্ছি। যাওয়ার পর আমাদের ডিভাইসের অ্যাক্সেস সম্পূর্ণ আমার হাতে নিয়ে নেব এবং তারা সেটাই জানবে যেটা আমারও চাইব। এরপর বিজনেসম্যান ব্যাটাকে হাতে না নিয়ে আসা অবধি আমি সবকিছু সম্পর্কে অজ্ঞাত এমন একটা নাটক চলমান রাখবো। তারপর গতানুগতিক ধারায় সব চলবে। ইস্তিরাস খুশি আটকে রাখতে না পেরে উচ্ছ্বাসিত স্বরে বলল। ইউ আর জিনিয়াস তাজ। তারজিয়ান কেবল হাসলো। সবকিছু ঠিক থাকলেও আশিয়ানকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তারজিয়ান ওর মুখের দিকে তাকে গম্ভীর স্বরে ডাকলো। ভাইয়া। আশিয়ান স্বাভাবিক দৃষ্টিতে তাকে পুনরায় কাগজে লিখল। সাবধানে থাকিস, আমার মনটা কু ডাকছে। মনে হচ্ছে খুব বড় একটা ঝড় আমাদের দিকে ধেয়ে আসছে। দেশের সেরা বিজনেসম্যানের ট্যাগ লাগবে না আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুই। 3 বেলা 2 মুঠো ডাল ভাত খেতে বেঁচে থাকতে হলেও আপত্তি নেই, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে নারাজ। বুঝছিস আমার কথা? তারজিয়ানের স্বচ্ছ চোখ জোড়া খুশিতে চকচক করে উঠল। সবকিছু ছাপিয়ে তার জন্য চিন্তা করাটা তারজিয়ানের মনে দাগ কেটে যায়। স্মিত হেসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আই উইল বি অলরাইট ভাইয়া। তোমরা কথা বলো, আমার প্যাকিং এখনো বাকি, প্লাস সবাইকে জানাতে হবে। আশিয়ান সম্মতি দিল। তাজরিয়ান বের হতেই ইস্তিরাস কৌতুকের স্বরে বলল, নিজের বাচ্চা পালার বয়সে আজ পুরো পোলাপানকে বাচ্চার মতো ট্রিট করিস। বলি তোদের সমস্যা কি? অন্যের বাচ্চার প্রতি এত যত্নশীল কেন? নিজের বিয়ে শাদী করে 2-4টা পোলাপান নিচ্ছিস না কেন? আশিয়ান স্লান হেসে গম্ভীর গলায় শুধালো, তাজরিয়ান বাহ্যিক দিক দিয়ে প্রাপ্তবয়স্ক বলিষ্ঠ পুরুষ হলেও ভেতর থেকে একদমই বাচ্চা স্বভাবের। খুব কাছের মানুষ ছাড়া ওর খামখেয়ালি ভাবভঙ্গি কারো কাছে প্রকাশ পায় না। ছোটবেলা থেকে ডান পিঠে হলেও আমার কাছে সর্বদা শান্ত স্বভাবের ছিল। আস্তে ধীরে কীভাবে যেন অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল। বয়সে মাত্র 5 ছোট হলেও তা আজ আমার কাছে সন্তানের মতো। আমার নিজের সন্তান থাকলেও
প্রায়োরিটি লিস্টে সবার আগে ওর নামটাই থাকতো। বাই দ্য ওয়ে, মিস ফারজানাকে স্টক করছিস? ইস্তিরাস জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে চড়া কণ্ঠে বলল, না, তোর কাছে কোনো সিক্রেট লুকায়িত থাকে না কেন? কোনো আকাম কুকাম করলে সবার আগে তোর কাছেই ধরা খাই। এখন মনে হচ্ছে তোর জন্য ভণ্ডামি বাদ দিয়ে বসে থাকতে হবে। আশিয়ান হেসে ফেলল। ফোন থেকে সিমটা খুলে সেটা ভেঙে ডাস্টবিনে ফেলতে ফেলতে বলল, সিনিয়রদের সব বিষয়ে অবগত থাকতে হয়। মিস ফারজানের বিষয়ে সিরিয়াস না হলে এগোতে চাস না। যতটুকু দেখেছে, বুঝেছে এবং শুনেছে, বেশ সফট হার্টেড পার্সন উনি। টাইম পাসের উদ্দেশ্য থাকলে তোর টাইপের কাউকে খুঁজে নিস। ইস্তিরাজ শীতল স্বরে বলল, তাহলে আর এ পথে পা বাড়াচ্ছি না। অবগত করার জন্য দয়া করে নিলাম। একত্রে 3 সন্তানের পিতাও হও বন্ধু। চল দাবা খেলি এখন। আশিয়ান কিছু বলতে গিয়েও চুপ করে গেল। রাম ছাগলকে হাজার বুঝিয়ে কোনো লাভ নেই। ইস্তিরাজের কথার সম্মতি দিয়ে বহুদিন পর দুজনে দাবার বোট নিয়ে বসলো। এক রাশ মন খারাপ নিয়ে তারজিয়ানের ব্যাগ গুছিয়ে দিচ্ছে মেহেরিমা। তারজিয়ান নিশ্চুপে শুয়ে থেকে মেহেরিমার মেঘাচ্ছন্ন মুখটা দেখছে। চোখে ছলছল করছে নীরব অশ্রু। কান্না আটকে রাখার ফলে নাকের ডগাটা লাল হয়ে আছে। মেয়েটার খুব আগ্রহ নিয়ে তার জন্য শাড়ি পরেছে, কিন্তু তার এই সাজসজ্জা তারজিয়ানকে খুশি করার বদলে এলোমেলো করে দিচ্ছে। সিল্কের শাড়িটা বারবার সরে গিয়ে মেয়েলি সৌন্দর্য উন্মুক্ত হচ্ছে। আলমারির উঁচু সেন্টার থেকে হাত বাড়িয়ে তারজিয়ানের শার্ট নামানোর সময় ফর্সা নির্মেদ কোমর অনাবৃত হয়ে তারজিয়ানকে উস্কানিমূলক ইঙ্গিত দিচ্ছে। এতক্ষণ দাঁতে দাঁত চেপে পুরো দৃশ্যটা হজম করলেও শেষ পর্যন্ত নিজের সংযম ধরে রাখতে ব্যর্থ হলো তারজিয়ান। শোয়া থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল মেহেরিমার দিকে। আলমারির ড্রয়ার থেকে তারজিয়ানের গুরুত্বপূর্ণ কাগজ বের করতে ব্যস্ত ছিল মেহেরিমা। আকস্মিক কাঁধে কারো উষ্ণ নিঃশ্বাসের আভাস পেয়ে থমকে গেল। তারজিয়ান আর এক ধাপ এগিয়ে গিয়ে নাক ডোবালো তার চুলে। শক্তপোক্ত পুরুষালী বলিষ্ঠ হাত জোড়া নেমে আসলো তার হাতে। মেহেরিমার কোমর অবধি বিস্তৃত এস্টেট চুলগুলো তারজিয়ানের বড্ড পছন্দের। লম্বা একটা শ্বাস টেনে তারজিয়ান ফিসফিসিয়ে বলল, আমাকে বেসামাল করতে এত আয়োজন? এখন যদি অধৈর্য হয়ে ছুঁয়ে দিই তখন কি হবে? সামলাতে পারবি এই প্রলয়ঙ্কারী বিধ্বংসী ঝড়ের নির্মম তাণ্ডব? মেহেরিমা পিছনে ফিরে তারজিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কোনোরূপ বিরক্তি করব না। আপনি থেকে যান প্লিজ। এই দূরত্ব আমার ভালো লাগছে না। আমি আপনাকে হারাতে চাই না তাজ। তারজিয়ানের বুকে আদরে সানার ন্যায় লেপ্টে আছে মেহেরিমা। ফুপিয়ে কেঁদে যাচ্ছে সেই কখন থেকে, অথচ তারজিয়ানের নির্বাক। মেহেরিমার কথা শোনার পর থেকে একটা শব্দ উচ্চারণ করেনি। তার বেলাগাম হৃৎস্পন্দনের গতিবেগ স্পষ্ট শুনছে মেহেরিমা। এক পর্যায়ে নীরবতা ভেঙে মেহেরিমা বলল, কি হলো? তারজিয়ান কাঁপা স্বরে বলল, এই স্বীকারোক্তি আমার হৃদয়ে তুমুল ঝড় তুলেছে মেহু। আমি আচমকা বহুল প্রতীক্ষিত কিছু পেয়ে গেলে মানুষ যেমন আত্মহারা হয়ে পড়ে, তারজিয়ানের দশা ঠিক একই রকম। লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে মেহেরিমার কপালে আলতো চুমু এঁকে দিয়ে ধীর কণ্ঠে তারজিয়ান বলে ওঠে, আজ বাধা দিস না মেহু। আমার যাওয়াটা জরুরি। আমাদের পুরো পরিবারের সম্মান জড়িত এটার সাথে। মৃত্যু যদি পথের বাধা হয়ে না দাঁড়ায়, তবে তাজরিয়ানকে আটকানোর সাধ্য নেই কারণ। মেহেরিমা হু হু করে কেঁদে উঠল। তারজিয়ান বুকে মুখ গুজে দুপাশে মাথা নেড়ে আটকে আসা কণ্ঠে বলল, অলক্ষণে কথাবার্তা বলছেন কেন? মায়া দয়ার লক্ষ্য থাকার আপনি আমাকে একটু ভালোবাসেন না তাজ? আমি ভীষণ অভিমান নিয়ে দূরে চলে যাব। এতক্ষণ অনুভূতির জোয়ারে ভাসলেও এবার তারজিয়ানের ভ্রু জোড়া কুঁচকে আসলো। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কার সাথে দূরে চলে যাবি? তারজিয়ানের কথায় নিজের মাথায় জোরে সরে একখানা বাড়ি দিতে মন চাইল মেহেরিমার। সাইকোপ্যাথের সামনে কেউ আবেগ সূচক কথাবার্তা বলে, তারই দোষ। এখন মাথা নষ্ট। লোকটা রেগে মেগে উদ্ভট কোনো কাণ্ড না করলেই হয়। প্রতিউত্তর না পেয়ে মেহেরিমার নত যেন শরীরটা বুক থেকে সরিয়ে তাকে সামনে দাঁড় করিয়ে শুধালো, তুই কারো উপর ক্রাস্ট? কাউকে পছন্দ করিস?
বুকে ভয় থাকলেও মাথা মোটা মেহেরিমা কৌতূহল বশত জিজ্ঞেস করে বসল। থাকলে কি করবেন? তারজিয়ানের ঠান্ডা মস্তিষ্ক ঢপ করে আগুন জ্বলে উঠল। মেহেরিমার চুলগুলো হাতের মুঠোয় এনে শক্ত করে টান দিয়ে ধরে বলল, তোর সামনে বসিয়ে রেখে ওর পুরো শরীর কয়েক খণ্ডে বিভক্ত করব। খণ্ডগুলোকে টুকরো টুকরো করে অ্যাসিড নিক্ষেপ করে গলাবো। অতপর ওর বাবা মায়ের কাছে অ্যাসিডে বিস্তৃত তরলীকৃত দেহবশেষ পাঠাবো। শেষ কৃতকার্যের জন্য এতটুকু এনাফ না? ব্যথায় মেহেরিমার জান যায় যায় অবস্থা। উপরন্ত তারজিয়ানের কথা শুনে গা গুলিয়ে উঠল তার। কোনো রূপ বাক্য ব্যয় না করে একটা জোরালো ধাক্কায় মেহেরিমাকে বিছানার উপরে ছুঁড়ে ফেললো তারজিয়ান। রাগে ফোঁস করতে করতে জরুরি জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। প্রায় ঘন্টা খানেক শাওয়ার নেওয়ার শেষে ঠান্ডা মাথায় ওয়াশরুম থেকে বেরোলো তারজিয়ান। রাগটা অল্প বিস্তর শান্ত হলেও মস্তিষ্কে খুন চেপে বসেছে। ইমিডিয়েটলি তার মেডিসিন নেওয়ার দরকার। কথাটা মনে পড়তেই আর দেরি করলো না। গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে চুপচাপ সোফায় বসে কিছুক্ষণ চোখ বুজে পড়ে রইল। আচমকা মৃদু শব্দে ফোনের এলার্ম বেজে উঠতেই চোখ মেলে তাকালো তারজিয়ান। হুট করে তার চোখ আটকালো বিছানায় সেই একই ভঙ্গিতে পড়ে থাকা মেহেরিমার দিকে। মেয়েটা বোধহয় জ্ঞান হারিয়েছে এমন ভাবনা তার মস্তিষ্কে নাড়া দিতেই ভেতর থেকে বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। কয়েক পা গিয়ে মেহেরিমার সন্নিকটে দাঁড়াতেই বুঝলো মেয়েটা কেঁদে কুটে ঘুমিয়ে পড়েছে। তারজিয়ান ওকে ঠিকঠাক মতো শুয়ে দিয়ে ঘরের লাইটটা নিভিয়ে দিল। মেহেরিমার দিকে সামান্য ঝুঁকে কয়েকটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, ভুল করে এমন ভুল করিস না যেটার জন্য আমৃত্যু তোকে পস্তাতে হয়। আমি প্রেমিক ভালো হলেও অপ্রেমিক হিসেবে জানোয়ার সমতুল্য। আমার ধৈর্যের পরীক্ষা নিতে গিয়ে নিজের অস্তিত্বকে সংকটে ফেলিস না বোজান। চৌধুরী বাড়িতে শোকের ছায়া নেমেছে। তারজিয়ানের মা তারামন চৌধুরী থেমে থেমে বিলাপ করে কাঁদছে। মাত্র কটা দিন হলো তারজিয়ান দেশে ফিরেছে। এরই মধ্যে আবার তাকে বিদায় জানাতে বুক ভার হয়ে আসছে সবার। তুরাপ মন খারাপ করে তারজিয়ানের ব্যাগপত্রগুলো গাড়িতে তুলছে। অন্যদিকে বুকে হাত গুজে রক্তাভ চোখে তাকিয়ে আছে আশিয়ান। তারজিয়ান সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি চৌধুরী মহল ছেড়ে বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত নিজের ব্যক্তিগত কক্ষের দিকে ম্লান দৃষ্টিতে তাকিয়ে থাকলো তারজিয়ান। নবাগত সূর্য উকি দিয়ে নতুন দিনের উপস্থিতি জানান দিচ্ছে। ফোনের অ্যালার্মটা বিভৎস শব্দ বাজতেই ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসলো প্রিমা। তড়িঘড়ি করে সময়টা একবার দেখে নিয়ে আড়মোড়া ভেঙে লম্বা একটা হামি তুলে বিছানার সংলগ্ন জানালার বাহিরে তাকালো সে। সমুদ্রের একখণ্ড অপার্থিব সৌন্দর্য চোখে পড়তেই তার মনের ভেতরটা প্রশান্তিতে ছেয়ে গেল। আনমনে বিড়বিড়িয়ে বলল, তোমার নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত সুবিশাল প্রশস্ত বুকটায় আমার একটুখানি ঠাঁই দেবে? একাকিত্বের ভার বইতে বইতে আমি যে বড্ড ক্লান্ত। আমার একটুখানি সুখকর স্মৃতির কারণ হবে সমুদ্র। সময় বহমান। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে জয়েন করার প্রায় 7 মাস পূর্ণ হয়েছে প্রিমার। সময় পরিবর্তনের সাথে সাথে নিজেকে একজন দায়িত্ববান এমপ্লয়েন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে প্রিমা। অফিসের সিনিয়রদের সহযোগিতা এবং নিজের প্রচেষ্টার ফলে আশিয়ানের নিকট যোগ্য পিএ হিসেবে আখ্যা পেয়েছে। তার উপর বেশিরভাগ কাজের দায়িত্ব দিয়ে আশিয়ান এখন অন্যান্য বিষয়াদি নিয়ে ব্যস্ত থাকে। আজ সকাল 11টার দিকে মিটিং রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা ডিলের মিটিং অ্যাটেন্ড করতে গতকাল রাতে লাস্ট ফ্লাইটে চট্টগ্রাম এসেছে তারা। যে কোম্পানি ডিলটা পাবে নিঃসন্দেহে পরবর্তী 2-3 বছরের জন্য তাদের অবস্থান কেউ টলাতে পারবে না সহজে। এত গুরুত্বপূর্ণ একটা ডিলের প্রেজেন্টেশন দেওয়ার দায়িত্ব এসে পড়েছে প্রিমার কাঁধে। বেচারি নাওয়া খাওয়া ভুলে দিনরাত তার স্ক্রিপ্ট রেডি করতে ব্যস্ত। আশিয়ান তার পাগলামি দেখে না পারতে কৌতুকের স্বরে বলছিল, বেচারা স্পিচ তুলোধুনো হয়ে গেছে মিস প্রিমা। অ্যাটলিস্ট এবার আপনি থামেন, নয়তো আমার নিষ্পাপ কান জোর নীরবে অভিশাপ দেওয়ার আন্দোলনে নামবে। মনে মনে হাজার খানেক গালি দিলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি প্রিমা। এত বড় একটা দায়িত্ব তার কাঁধে দিয়ে সকলে নিশ্চিন্তে থাকলেও টেনশনে বেচারি রীতিমতো আত্মরা। অতীত থেকে বেরিয়ে প্রিমা দ্রুত নিজের
স্পিক এবং প্রেজেন্টেশনের সাইটগুলো রিচেক করে নিল, অতপর সব ঠিকঠাক করে স্বস্তির শ্বাস ফেলে ফ্রেশ হতে গেল প্রিমা। ফ্রেশ হয়ে বাইরে আসতেই শুনলো তার ফোনটা শব্দ করে বাজছে। দুর্ভাগ্যবশত কল রিসিভ করার আগেই তা কেটে গেল। প্রিমা পুনরায় কল দেওয়ার পূর্বে তার চোখ আটকালো আশিয়ানের পাঠানো মেসেজের নোটিফিকেশনে। মেসেজে লেখা আছে, টেনশনকে প্রাধান্য দিতে গিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মিস করে ফেলা লস প্রজেক্টের সামিল মিস প্রিমা। আমি এবং ম্যানেজার সাহেব এদিকটা আছে। ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান জয়েন আস। মেসেজটা পড়ে প্রিমা আর মনে হেসে ফেলল। গম্ভীর স্বভাবের মানুষ হওয়া সত্ত্বেও সকলকে নিজ থেকে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপারটা প্রিমার বেশ ভালো লাগে। সে আর দেরি করলো না, দ্রুত জরুরি জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিচে নেমে পড়ল। কোনো রূপ বিড়ম্বনা ছাড়াই সময়ের পূর্বে মিটিং রুমে উপস্থিত হয়েছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সকল মেম্বার। ভেতরে প্রবেশ করতেই আরিয়ান সহ বাকিরা উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করে নিজের জায়গায় বসল। গল্প গুজবের ফাঁকে আচমকা প্রিমার নজর আটকালো স্বচ্ছ কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করা এক সুদর্শন যুবকের দিকে। চেহারাটা ভালো মতো লক্ষ্য করতেই আকস্মিক প্রিমার চোখ জোড়া বিস্মিত হয়ে গেল। আতঙ্কে বুক ধরফরিয়ে উঠল বেচারির। নিজের অজান্তেই ফিসফিসিয়ে বলল, আরভিদ ওয়াসিদ তো? সেই সুদর্শন যুবকের অবস্থাও ঠিক একই। 8 বছর পূর্বে হারিয়ে যাওয়া মেয়েটাকে আচানক নতুন রূপে সামনে দেখে সেও হতভম্ব। আগ বাড়িয়ে কথা বলতে গিয়েও থেমে গেল সেই যুবক, কেননা এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অপ্রত্যাশিতভাবে তার পাশে আশিয়ানকে বসে থাকতে দেখে শয়তানি হাসি দিয়ে মনে মনে আরভিদ বলল, প্রিয় প্রিভিজনের খুনির সাথে বসে আছে দ্য গ্রেট আরশিয়ান ইসফার চৌধুরী। ইমপ্রেসিভ। সেই যুবক বাঁকা হেসে প্রিমার সামনের চেয়ারটা টেনে বসলো। মুখে শয়তানি হাসিটা বজায় রেখে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস রাদিয়া অসিত। অনাকাঙ্ক্ষিত সম্বোধনে প্রিমা কিঞ্চিত কেঁপে উঠল, কিন্তু প্রতি উত্তর করতে পারল না। আশিয়ান তা দেখে ফোন থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে বলল, আপনার সম্বোধনে ভুল আছে মিস্টার আরভিদ ওয়াসিত্য প্রান্ত। পয়েন্ট টু বি নোটেড, ওনার সারনেম ইসলাম, নট ওয়াসিত্য। আরভিদ হাতটা সরিয়ে নিয়ে মুখের হাসিটা চওড়া করে বলল, হো আই সি, অ্যাকচুয়ালি আই এম সরি। উনি দেখতে কিছুটা আমার কাজিনের মতো, এই জন্যই গুলিয়ে ফেলেছিলাম। আরভিদের শয়তানি দৃষ্টিতে প্রিমার শরীর ঠকঠক করে কেঁপে উঠল। ভয় এবং নার্ভাসনেসের কারণে কপাল গড়িয়ে টুপটাপ শ্বেত জল নিগত হলো। নিজেকে সামলাতে না পেরে আকস্মিক কাপা হাতে আশিয়ানের বাহু খামচে ধরে বুঝে আসা কণ্ঠে কোনো মতে বলল, আমার দম বন্ধ হয়ে আসছে। আই নিড টু গো আউটসাইড। প্রিমার ধারালো নখ জোড়ায় ইতিমধ্যে আশিয়ানের তামাটে বর্ণের শরীরে খুব সূক্ষ্ম এবং আপত্তিকর দাগের সৃষ্টি করেছে। আশিয়ান এক পলক তাকিয়ে হাতের দিকে তাকিয়ে পুনরায় প্রিমার আতঙ্কিত মুখশ্রীর দিকে তাকালো। প্রিমার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে, শরীর হাত জোড়া থরথরিয়ে কাঁপছে। প্রিমার আকস্মিক এই পরিবর্তনে আশিয়ান খানিকটা অবাক হলো। পারিপার্শ্বিক দিক বিবেচনা করে লম্বা শ্বাস ফেলে প্রিমার হাতটা আলতোভাবে ছাড়িয়ে নিয়ে বলল, আমি নিয়ে যাচ্ছি, চলুন। প্রিমা যেন হুঁশ খুইয়ে বসেছে। চট করে উঠে দাঁড়িয়ে আশিয়ানের হাতটা পুনরায় ধরে কাপা স্বরে বলল, হুম। উপস্থিত কজন দৃশ্যটা দেখে খানিকটা কৌতুকের দৃষ্টিতে তাকালো। প্রিমা তা লক্ষ্য করে ঝট করে হাতটা ছাড়িয়ে দিল। আশিয়ান অপ্রস্তুত হেসে বলল, অ্যাকচুয়ালি শি ইজ নট ফিলিং ওয়েল, সো। আরভিদ জ্বলন্ত চোখে আশিয়ানের দিকে তাকিয়ে বলল, অফিসের কোনো এমপ্লয়ি উইল ফিল না করলে এভাবে খুকুমনির মতো তাদের ট্রিট করা হয় বুঝি? এবার বুঝেছি রাতারাতি চৌধুরী ইন্ডাস্ট্রির এত বেশি উন্নতির কারণ। ম্যানেজার সাহেবও সেখানেই উপস্থিত ছিল। এতক্ষণ আরভিদের তাচ্ছিল্য হজম করলেও এই পর্যায়ে বাঁকা হেসে তিনি বলে উঠলেন, এত কিছু বুঝেও কি লাভ হলো আরভিদ সাহেব? রিসেন্টলি শুনলাম কোনো নারী ঘটিত কেলেঙ্কারি নিয়ে কোর্টে রোজ হাজিরা দিতে হচ্ছে আপনাকে। সেদিন নিউজে পড়লাম 2টো মিল সিল গালা হলো আপনার। কোম্পানির অবস্থানও মোটামুটি শোচনীয় পর্যায়ে। এত কিছু বুঝেও কেন যে সেই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারছেন না তা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। বাই দ্য ওয়ে, আপনি চাইলে আমাদের সিওর তথা আরশিয়ান স্যারের থেকে উপদেশ নিতে পারেন। পার্সোনালি ওনার ইমেজ স্বচ্ছ পানির ন্যায় টলটলে, আর প্রফেশনাল লাইফে ওনার সফলতা সম্পর্কে আপনারা সকলেই অবগত।
ম্যানেজার সাহেবকে উপযুক্ত জবাব দিতে দেখে আশিয়ান আর কথা বাড়ালো না। কৃতজ্ঞতার একটা হাসি দিয়ে প্রিমাকে নিয়ে বাহিরে গেল। বৃষ্টি স্নান প্রহর, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি বাতাসের দাপটে এলোমেলোভাবে পতিত হচ্ছে ধরণীতে। খোলা করিডোরের একটা বেঞ্চে বিমূর্ত হয়ে বসে আছে প্রিমা। আশিয়ান ভাবলেনশীন ভঙ্গিতে তার সামনে দাঁড়িয়ে বাহিরের বৃষ্টি মুখর পরিবেশ অবলোকন করছে। কিছু সময় পেরোতেই আশিয়ান গম্ভীর স্বরে বলল, দম বন্ধ হয়ে আসার কারণটা নার্ভাসনেস নাকি আরবিদ ওয়াসিত্বের কুদৃষ্টি? প্রিমা প্রতিউত্তর করতে পারল না। বিবর্ষ অতীতের কথা চাইলেই বলা যায়। আশিয়ান বিচক্ষণ দৃষ্টিতে প্রিমার দিকে এক পলক তাকিয়ে পকেট থেকে একটা চকলেটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, প্রেশারটা স্বাভাবিক লাগছে না আপনার? প্রেজেন্টেশনের আগ মুহূর্তে কোনো ঝামেলা যাচ্ছি না আমি। টেক দিস। প্রিমা অসহায় চোখে তাকালো আশিয়ানের বাড়িয়ে দেওয়া চকলেটটার দিকে। সাদা প্যাকেটটার উপরে রক্তিম অক্ষরে খুব সুন্দর মতো লেখা রাফায়েলো। প্রিমা হাত বাড়িয়ে চকলেটটা নিয়ে চুপচাপ বসে রইল। আশিয়ান ভ্রু কুঁচকে তার উদাস দৃষ্টি অবলোকন করে নরম গলায় ডাকলো, মিস প্রিমা। প্রিমা টলমল চোখে তাকাতেই আশিয়ান অন্যদিকে দৃষ্টি ফিরে নিল। প্রবলিত শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, লাইফের জার্নিটা ভীষণ আনপ্রেডিক্টেবল। হে মেঘ তো হে বৃষ্টি, কখন দেখবেন বন্যায় তলিয়ে যাচ্ছে, আবার কখনো জলের অভাবে মরুভূমিতে রূপান্তর হচ্ছে। আমাদের সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে, কেননা জীবনের অপ্রত্যাশিত ঘটনা থেকে পালিয়ে যাওয়ার কোনো অপশন নেই। আপনি শক্তপোক্ত মনোভাব নিয়ে মোকাবেলা করলে সমস্যাগুলো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে, কিন্তু আপনি ভীত হয়ে পড়লে বেঁচে থাকাটাই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এতটুকু বলে থামলো আশিয়ান। অদ্ভুতভাবে আশিয়ানের বলা কথাগুলো শুনে এক নিমিষে প্রিমার দুশ্চিন্তাগুলো গায়েব হয়ে গেল। অতীতে যেখানে হার মানেনি সেখানে বর্তমানে এসে ভীত হয়ে পড়াটা নেহাত বোকামি। প্রিমার ভাবনার মাঝে আশিয়ান পুনরায় গম্ভীর স্বরে বলল, বর্তমান সময়ে মানুষ হিংসাপরায়ণ প্রাণীতে রূপান্তরিত হয়েছে। আপনার ভালো থাকে অন্যের মন খারাপের কারণ। বিবেক বিকিয়ে মানুষ কেবল স্বার্থপরের ন্যায় নিজের ভাবনাই মুশকুল। দিন শেষে আপনার জন্য কেবল আপনিই লড়াই করবেন, অন্যরা করবে স্রেফ উপহাস। এর জন্য অন্যের কথায় প্রভাবিত হয়ে কখনো হীনমন্যতে ভুগবেন না। আপনাকে ভেঙে গড়িয়ে দেওয়ার অভিপ্রায় হাজারটা মানুষ এগিয়ে আসবে, কিন্তু দুঃসময়ে একটা কাকপক্ষীও আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। কথাগুলো বলে প্রিমার মনোভাব বোঝার জন্য তার চোখের দিকে তাকাতেই ভীষণ রকমের আশ্চর্য হয়ে গেল আশিয়ান। একটু আগেই এই সম্মোহনীয় চোখ জোড়া জল থই থই করছিল, অথচ নিমিষেই তা অক্ষিকোটের মিশে সুক্ত রূপ ধারণ করেছে। সেই জন্যই বোধহয় চোখ জোড়া জল জল করছে। আশিয়ান কয়েকটা ফাঁকা ঢোক গিলে নিজেকে বলল, এই নারী তোমার বিভ্রান্তিতে ফেলার সক্ষমতা কিভাবে অর্জন করলো আশিয়ান? এতটা অধপতন হয়েছে তোমার চরিত্রের, ভুলে গেলে মরহুম স্ত্রীর কথা? আশিয়ান মাথা ঝাঁকালো, লম্বা শ্বাস ফেলে বাহিরের দিকে দৃষ্টি ফেলে নিজেকে বোঝাতে চেষ্টা করলো। এমন সময় রিন রিন কণ্ঠে প্রিমা বলে উঠল, আম সরি স্যার, আকস্মিক আমি এতটা ভীত হয়ে পড়বো বুঝিনি। ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমি ঠিক আছি এখন। মিটিং শুরু হতে বেশি দেরি নেই, এখন বোধহয় আমাদের যাওয়া উচিত। আশিয়ান প্রতিউত্তর না করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, প্রেজেন্টেশনটা সাবলীলভাবে দিতে পারবেন নাকি আমি ব্যাকআপ দেব? প্রিমা হকচকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, নো স্যার, আমি একাই দিতে পারবো। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত আমি। আশিয়ান মিটিং রুমের দিকে এক পা বাড়িয়ে রাশভারী স্বরে বলল, আপনার শক্তপোক্ত মনোভাব দেখে এত বড় দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে। ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দূরদর্শিতা দেখে আমরা আপনাকে চাকরিটা দিয়েছি, কিন্তু আপনার পারফরমেন্সের যদি এই অবস্থা হয় তাহলে আপনার চাকরির বিষয়টা নিয়ে আমাকে পুনরায় ভাবতে হবে। হোপফুলি পরবর্তীতে আপনার থেকে এরকম কোনো হতাশামূলক আচরণের সাক্ষী আমাকে হতে হবে না। আশিয়ানের তীক্ষ্ণ কথায় প্রিমার দৃষ্টি লজ্জায় মিলিত হলো। বুকের ভেতর জ্বলতে থাকা আগুনটা দাবানলের মতো সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল। বুক ভরে শ্বাস টেনে প্রশ্বাসের সাথে সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসের সাথে মিটিং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, ইটস টাইম টু প্রুভ মাইসেলফ। দেশের নামকরা কোম্পানি মেম্বারদের নিয়ে আয়োজিত এই মিটিংয়ে সকলেই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। সকলের নির্ভুল এবং নিখুঁত প্রেজেন্টেশন দেখে
ইনভেস্টররা দুশ্চিন্তায় পড়ে গেছে। এর রেজাল্ট জানার অপেক্ষায় সকলেই তাকিয়ে আছে আয়োজকের দিকে। সবার দৃষ্টিতে বিচলিত ভাব থাকলেও প্রিমা বেশ শান্ত। যথাসম্ভব চেষ্টার পর কোনো কিছু হাতছাড়া হলে সেটা নিয়তির দোষ, এমনটাই তার বিশ্বাস। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা দেওয়া হলো কাঙ্ক্ষিত ফলাফলের। সবাইকে পেছনে ফেলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি পাচ্ছে ডিলটা। মুহূর্তের মাঝে আসিয়ানের মুখে একটা স্বচ্ছ হাসি খেলে গেল। সকলে আগ্রহী কণ্ঠে তাদের কংগ্রাচুলেশন জানালো, কিন্তু আরভিদের চেহারায় স্পষ্ট ফুটে উঠল রাগ, ক্ষোভ এবং বিরক্তি। আন্তরিকতার সাথে সবার শুভেচ্ছা গ্রহণ করে ডিল সাইন করার পর প্রয়োজনীয় কাগজগুলো প্রিমার দিকে বাড়িয়ে দিয়ে কৃতজ্ঞতার সুরে আসিয়ান বলল। কংগ্রাচুলেশনস মিস প্রিমা। প্রিমা নির্বাক সুরে বলল, সেম হিয়ার স্যার। আসিয়ানের কিছুটা খারাপ লাগলো। সে বোধহয় একটু বেশি রুট হয়ে পড়েছিল মেয়েটার সাথে। আসিয়ান এগিয়ে গিয়ে কিছু বলার পূর্বেই প্রিমা গেল ওয়াশরুমের দিকে। আসিয়ান থেমে গিয়ে কিছু একটা ভাবলো। আবহাওয়া খারাপ হওয়ায় আপাতত দুদিন ঢাকা টু চট্টগ্রাম রোডের সমস্ত ফ্লাইট বন্ধ। যেহেতু ডিলটা সাকসেসফুল হয়েছে, তাই ছোটোখাটো একটা ট্রিট দেওয়া যায় ম্যাডামকে। ওয়াশরুম থেকে বের হতেই আচমকা আরভিদকে দেখে চমকে গেল প্রিমা, কিন্তু এবার ভয় পেল না, বরং জ্বলন্ত চোখে তাকালো আরভিদের দিকে। আরভিদ শব্দ করে হেসে খচা দিয়ে বলল, এরূপের কদর জানতাম বলেই ছোটবেলায় তোকে পেতে চেয়েছিলাম, কিন্তু তুই তো বুঝিসনি, অযথা খারাপ বলে দোষারোপ করেছিস। আমি যেটা চেয়েছিলাম সেটা তো ঠিকই হাসিয়ানকে দিচ্ছিস, বিনিময় লাগবে সেটা আমি বলতে পারতি, কিন্তু নিজের কাজিনকে বাদ দিয়ে অন্য। বাকি কথা বলার পূর্বে জোরালো শব্দে থাপ্পড় পড়ল আরভিদের গালে। শীর্ণ হাতে থাপ্পড়ে গালের চামড়াটা জ্বলে উঠল তার। আর কথা বাড়ানোর পূর্বেই দুমদাম কয়েকটা আঘাতে ফ্লোরে লুটিয়ে পড়ল সে। প্রিমা আরভিদের চুলগুলো মুঠো পাকিয়ে সজোরে টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই একটা অমানুষ। তোর কাছ থেকে ভালো কিছু আশা করাটা নেহায়েতই ভুল। অতীতের পরিচয় সেই ওয়াসিত্য বাড়ির উঠোনে দাফন করে এসেছি আমি। আমায় বাধ্য করিস না প্রান্ত। তা না হলে পুরো ওয়াসিত্য পরিবারের অস্তিত্বে কালিমা লেপন করতে আমি দুবারও ভাববো না। সময় আছে, শুধরে যা, নয়তো তোর চরিত্রহীন চাচাও তোকে বাঁচাতে পারবে না। কথাগুলো বলে লম্বা লম্বা পা ফেলে সেখান থেকে চলে গেল প্রিমা। আরভিদ তার ক্ষত স্থান চেপে রেখে হিংস্র গলায় বলল, জিব্বা আগের তুলনায় খুব ধারালো হয়েছে তোর। নিয়তির কাছে তুই অসহায়, কথাটা বারবার ভুলে যাস কেন প্রিমা? দাফন করে আসা অতিথি তোর বিনাশের কারণ হবে শীঘ্রই। বৃষ্টি মুখর বিকাল। ডিল সংক্রান্ত যাবতীয় কাজ শেষ হতে কিছুটা সময় লেগেছে। কাজ শেষ হতেই প্রিমা, আসিয়ান এবং ম্যানেজার সাহেব হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেন। আসিয়ান বসেছে ড্রাইভিং সিটে, তার পাশে বসেছে প্রিমা। পেছনের পুরো সিটটা দখল করে হাত পা ছড়িয়ে একাই বসেছে ম্যানেজার সাহেব। দুদিন ছুটি পাওয়ার আনন্দে তিনি খুশিতে বাক বাকুম করছে রীতিমতো। আসিয়ান তা লক্ষ্য করে টিটকারি সুরে বলল, আপনাদের জন্য আমার কোম্পানি কচ্ছপের গতিতে এগোচ্ছে। ম্যানেজার সাহেব কথাটা শুনে বেশ দুঃখ বোধ করলেন। নিজের অতীব পছন্দের খিচুড়ির হাতে রেখে আফসোসের মাখা কণ্ঠে বললেন, আপনার জন্যই আমার গর্ব তথা ভুঁড়িটা তড়িৎ গতিতে শুকিয়ে যাচ্ছে স্যার। প্রিমা না চাইতেও ফিক করে হেসে দিল। ম্যানেজার সাহেব খেকিয়ে উঠে বললেন, মেয়ে মানুষ কি আর বুঝবে পুরুষের যাতনা? তারা তো নিজেরাই পুরুষের জীবনে এক মহা যন্ত্রণার নাম। প্রিমা মিছে রাগ দেখিয়ে বলল, তাহলে মেয়ে মানুষ বিয়ে করেন কেন? একটা সাদা সিধা সুদর্শন পুরুষ দেখে বিয়ে করলেই তো পারেন। উপকার গ্রহণ করবেন, আবার বদনামও করবেন। ম্যানেজার সাহেব চোখ মুখ কুঁচকে ভাব দেখিয়ে বললেন। প্রিমা ভাবশীলীন কণ্ঠে বলল, বাবার বয়সী একটা লোককে এভাবে অপমান করতে তোমার বুক কাঁপলো না? একদমই না আঙ্কেল, বরং প্রশান্তি কাজ করছে মনে। ম্যানেজার সাহেব এবার রাগে খেকে উঠে বললেন, আঙ্কেল কাকে ডাকলে তুমি? প্রিমা পুনরায় ভাবশীলীন কণ্ঠে বলল, একটু আগে যে মহান ব্যক্তি নিজেকে আমার বাবার বয়সী পুরুষ দাবি করেছে তাকে। আসিয়ান মিটমিটিয়ে হাসতে হাসতে ওদের দুষ্টু মিষ্টির ঝগড়া শুনছিল। এমন সময় আচমকা তার ফোনটা বেজে ওঠে। আসিয়ান দেখলো বাসা থেকে কল এসেছে। এর পূর্বেও 3 বার কল এসেছিল, কিন্তু তার রিসিভ করা সম্ভব হয়নি। ড্রাইভিংয়ে ব্যস্ত আসিয়ান চিন্তিত স্বরে প্রিমাকে বলল, কলটা রিসিভ করে একটু লাউড স্পিকারটা অন করে দিন।
আশিয়ানের কথা মতো ফোনটা রিসিভ করে লাউড স্পিকারটা অন করে দিল প্রিমা, কিন্তু তৎক্ষণাৎ অপর পাশ থেকে বলা কথা শুনে তার হাত ফসকে ফোনটা পড়ে গেল। স্টার্ডিং এ থাকা আশিয়ানের হাত জোড়া কেমন যেন থমকে গেল। ফোনের অপর পাশ থেকে আফিয়া চৌধুরী তখন কন্দনরত স্বরে বলে যাচ্ছে, মেহরিমা সুইসাইড করেছে আরশিয়ান, অবস্থা ভীষণ খারাপ, ডক্টররা আশা ছেড়ে দিয়েছেন। এদিকে একমাত্র নাতনির অবস্থা দেখে তোর দাদুও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, তুই তাড়াতাড়ি আয় বাবা। অন্ধকার আচ্ছন্ন কক্ষের ব্যালকনির কাচ আবৃত দরজাটা খোলা, যার ফলস্বরূপ বেলাগাম বৃষ্টির ফোঁটাগুলো হাওয়ার দাপটে স্বাধীনভাবে নিজের তাণ্ডব চালাচ্ছে পুরো রুম জুড়ে। কক্ষের মেঝেতে নিষ্প্রাণ প্রাণীর ন্যায় উপুর হয়ে শুয়ে আছে মেহরিমা। শূন্য দৃষ্টি নিবদ্ধ রেখে কিছুক্ষণ পর আরামে বিড়বিড় করে বলে উঠল, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। নিশ্চল স্বরের লাইন দুটো বলতেই মেহরিমার সজল আখিজোড়া থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুকণা। তার জিয়ানের দেশ ত্যাগ করার প্রায় 7 মাস পেরিয়েছে, তবে এতদিনও মেহরিমার জন্য 7টা মিনিট সময় হয়নি সেই নিষ্ঠুর লোকের। বেহেয়ার মতো মেহরিমা নিজে কত শত কল করেছে, টেক্সট দিয়েছে, মেল পাঠিয়েছে, তবে কোনো কিছুতেই সেই কঠোর লোকের মন গলেনি। সামান্য একটা কথার জন্য এত বড় শাস্তি, নাকি 7 বছর যাবৎ সমস্ত যোগাযোগ বন্ধ রাখার শাস্তি স্বরূপ তারজিয়ানও সেই একই পন্থা অবলম্বন করছে। কথাটা ভাবতেই বুকের ভেতরটায় অস্থিরতা সৃষ্টি হলো মেহরিমার। মায়া লাগিয়ে দূরত্ব বাড়ানোর কোনো শাস্তি নয়, বরং সাক্ষাৎ মৃত্যুদণ্ড। মেহরিমা আবারও অভিমানী গলায় বলল, এত কিছু বুঝলেন, অথচ আপনাকে ঘিরে আমার হৃদয়ে থাকা শিরোনামহীন অনুভূতির গভীরতা কেন বুঝলেন না? ভুল তো ঠিকই বুঝলেন, কিন্তু একটাবার নিজেকে ক্ল্যারিফাই করার সুযোগ কেন দিলেন না তাজ? এই আহাজারি কেবল বদ্ধ ঘরটাতেই আটকে রয়। মেহেরিমা আর্তনাদের সুরে কত শত বুলি আওড়ালো, তার ইয়াত্তা নেই, কিন্তু শত শত মাইল দূরে অবস্থানরত সেই লৌহ মানবের নিকট অবধি তা আর পৌঁছালো না। মেহেরিমা স্লান হাসে। সে তারজিয়ানের ভালোবাসা নয়, বরং তার অপ্রকৃতি মস্তিষ্কের চাহিদা ছিল কেবল। হয়তো চাহিদা পরিবর্তন হয়েছে, এই জন্যই ব্যক্তিটা নির্বিকার, অথচ অতীতে এই মানুষটার সর্বোচ্চ জুড়ে কেবল মেহেরিমার একচ্ছত্র আধিপত্য ছিল। অযাচিত ভাবনাগুলো মেয়েটার হৃদয়ে সর্বনাশ তাণ্ডব চালালো। এদিকে ওদিকে হাতড়ে নিজের ফোনটা খুঁজল মেহেরিমা। একরাশ আগ্রহ নিয়ে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টের ইনবক্সে যেতেই দেখলো শত শত ইগনোর কলস এবং মেসেজের চিত্র। মানুষটা অনলাইনে, অথচ ইনবক্স তার কোনো রিপ্লাই নেই। এতটা অবহেলা সহ্য হলো না মেহেরিমার। না চাইতেও পাগলের মতো 2 হাতে চুল খামচে ধরে শব্দ করে কেঁদে উঠল বেচারি। ততমধ্যে আচমকা নোটিফিকেশনের শব্দে ধ্যান ভাঙল তার। তারজিয়ান কিছু একটা পোস্ট করেছে তার ফেসবুক অ্যাকাউন্টে। মেহেরিমা তৎক্ষণাৎ চেক করতে গিয়ে অনুভব করলো তার হৃদয়ে কেউ অ্যাসিড নিক্ষেপ করেছে। কাঁপতে থাকা হাতটা থেকে ফোনটা ঠাস করে পড়ে গেল। মেহেরিমা অবাক চিত্রে কিছুক্ষণ হতবাক হয়ে শূন্যে তাকিয়ে রইল। স্লিপ একটা মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলেছে। প্রসঙ্গ যখন মায়ার, তখন আমার কাছে তুমি শ্রেষ্ঠ ক্যাপশনে দিয়ে সেটা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছে তারজিয়ান। মেহেরিমা থম মেরে মূর্তির ন্যায় বসে রইল কিছুক্ষণ। বুকের ভেতরটা অদ্ভুত এক আগ্রাসী দাবানল ছড়িয়ে পড়েছে ক্রমশ। আচানক কি হলো কে জানে। সর্বদা নরম স্বরে কথা বলা মেয়েটা আকস্মিক গলা ফাটিয়ে জোরালো শব্দে চিৎকার দিয়ে কেঁদে উঠল। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় সর্বনাশ জেতে চেপেছে তার মাথায়। রেগে মেগে পুরো ঘরটা নিমিষেই তছনছ করে ফেলল সে। শেষ মুহূর্তে রাগ সামলাতে না পেরে ফোনটা তুলে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে ঢুকে ঝটপট টাইপ করল। 48 ঘন্টার মধ্যে চৌধুরীর বাড়িতে উপস্থিত না হলে আপনি বিপত্তিক পুরুষ হিসেবে আখ্যা পাবেন মিস্টার তাজরিয়ান জাওয়াদ চৌধুরী। সিদ্ধান্ত আপনার হাতে। স্ত্রীর কাফনে মোড়ানো লাশ দেখবেন, নাকি ইগো সাইডে রেখে দেশে ফিরবেন? গুড লাক।
মেসেজটা ডেলিভারি হতেই ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। বুকের ভেতর চলা বিধ্বস্তির ঝড়টা নিয়ন্ত্রণ আনতে তারজিয়ানের ফেলে যাওয়া ঘুমের ঔষধের পাতা থেকে 5টা মেডিসিন নিয়ে দ্রুত সেগুলো সেবন করলো। কিছুক্ষণ নিশ্চল ভঙ্গিতে বেডে হেলান দিয়ে বসে থাকলেও এক পর্যায়ে মেহেরিমার শরীরটা নিসার হয়ে ঢলে পড়ল ফ্লোরে। মাহিরা চৌধুরী মেয়ের জন্য স্যুপ বানিয়েছিলেন। তারজিয়ান যাওয়ার পর থেকে কেন যেন তার বাচ্চা মেয়েটা একেবারে মনমরা হয়ে গেছে। নিজের প্রতি অবহেলার ফলস্বরূপ ওজনের সংখ্যাটা 57 কেজি থেকে সোজা 39 কেজিতে এসে ঠেকেছে। মেয়েকে নিয়ে ইদানিং তিনি বড্ড দুশ্চিন্তায় থাকেন। মেহেরিমার হাল সকলেই লক্ষ্য করেছে, কিন্তু তারা যে নিরুপায়। কেননা মেহেরিমা নিজেই চায় না তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কোনো কথা বলতে। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল, কথাটা ভেবেই আনমনে দীর্ঘশ্বাস ছাড়ল মাহিরা চৌধুরী। স্যুপের সদ্য মাংস দেওয়ার সময় আচমকা তার ফোনটা শব্দ করে বেজে উঠল। বিরক্ত নিয়ে তাকাতেই দেখলো কলটা তারজিয়ানের। 7 মাসের মাথায় প্রথম তারজিয়ান কল পেয়ে কিছুটা হকচকে গেল মাহিরা চৌধুরী। বুকে শ্বাস চেপে কলটা রিসিভ করতেই তারজিয়ান উৎকণ্ঠিত স্বরে বলল, মেহরিমা, রাগের মাথায় না বুঝে হাই পাওয়ারের অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে ছোট মা। প্রায় ঘন্টাখানেক পেরিয়ে গেছে, তোমরা আর দেরি করো না, জলদি মেডিকেলে নাও ওকে। মাহিরা চৌধুরী কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায়। ওনাকে ভারসাম্য হারিয়ে নিচে বসে পড়তে দেখে ডাইনিং থেকে আফিয়া চৌধুরী এগিয়ে আসেন। মাহিরা চৌধুরী ওনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলেন, আমার মেয়ে সুইসাইড করেছে, ঘুমের ওষুধ খেয়েছে, ওকে বাঁচাও আপা। বাসায় তৌকির চৌধুরী ব্যতীত কোনো পুরুষ মানুষ নেই। সকলেই ছুটেছে নিজ নিজ কর্মস্থানে। বাধ্য হয়ে ওনারা 3 যা মিলে চেতনা শূন্য মেহেরিমাকে হসপিটালে নিয়ে যায়। মেহেরিমার কথা শুনে তৌকির চৌধুরী আচমকা অসুস্থ হয়ে পড়েন। ওনাকেও হসপিটালাইজড করা হয়। আফিয়া চৌধুরী না পারতে উদ্গ্রীব হয়ে খবর দেন আসিয়ানকে। তিনি যদি জানতেন এই একটা কারণ সম্পর্কে নামক সমীকরণগুলো এক নিমিষেই পাল্টে যাবে, তাহলে হয়তো এই ভুলটা করতেন না। বৃষ্টি স্নান সন্ধ্যা, ক্রমশ ভোলায় অন্ধকারে নিমজ্জিত হচ্ছে পৃথিবী। গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত পিচ্ছিল রাস্তায় তুমুল গতিতে গাড়ি চালিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আসিয়ানের কালো রঙের মাস্টিসটা। আসিয়ানের নির্মল মুখশ্রীতে নেমে এসে আধার। শান্ত মস্তিষ্কে চলছে ভয়াবহ দুশ্চিন্তা। পাশে বসে থাকা প্রিমা থেমে থেমে আর চোখে অবলোকন করছে আসিয়ানের চিন্তিত মুখবয়। অন্যদিকে ম্যানেজার সাহেব বসে বসে দোয়া পড়ছে। এই রাস্তায় গাড়ি যদি একবার স্লিপ করে তাহলে জংদুদের দুয়ারে পৌঁছাতে বিন্দুমাত্র সময় লাগবে না। কিন্তু পরিস্থিতি এমন যে মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারছেন না তিনি। কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আচমকা গাড়ির স্পিড তুমুল গতিতে বাড়তে লাগলো। গাড়ি চালানোর এক পর্যায়ে আসিয়ান টের পেল গাড়িটা তার নিয়ন্ত্রণে নেই। কিছুক্ষণ অনুসন্ধান করার পর বুঝলো গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। মুহূর্তেই এক নীরব আতঙ্ক ঘিরে ধরল তাকে। চিন্তিত চোখে একবার প্রিমা এবং ম্যানেজার সাহেবের দিকে তাকিয়ে প্রবলিত একটা শ্বাস ছাড়ল আসিয়ান। সামনে থেকে ধেয়ে আসা বিরাট গাড়িগুলোকে কোনো মতে পাশ কাটিয়ে গেলেও এভাবে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। উপায়ন্তর না পেয়ে নিরাপদ জায়গা খুঁজে পিচঢালা রাস্তা ছেড়ে পাহাড় ঘেঁষে জঙ্গলের রাস্তায় গাড়ি ঘোরালো আসিয়ান। উৎকণ্ঠায় গা হিম হয়ে আসছে তার, কিন্তু এই মুহূর্তে সে আতঙ্কিত হয়ে পড়লে বাকি দুজনকে বাঁচানো মুশকিল হয়ে পড়বে। গাড়ির স্পিড মিটার দেখে প্রিমা না চাইতেও বলল, আপনার দুশ্চিন্তা যথাযথ, তবে এভাবে পিচ্ছিল রাস্তায় ড্রাইভ করলে যে কোনো মুহূর্তে আমরা দুর্ঘটনার শিকার। প্রিমার কথা শেষ হওয়ার পূর্বেই আসিয়ান শীতল কণ্ঠে বলল, গাড়িটা আমার নিয়ন্ত্রণে নেই মিস প্রিমা, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। ডোন্ট বি স্কেয়ার্ড। প্রিমা বিস্মিত গলায় বলল, কি? ম্যানেজার সাহেবেরও চোখ ভয়ে বড় বড় হয়ে গেছে। আসিয়ান তাদের নিশ্চিন্ত রাখতে যথাসম্ভব শান্ত গলায় বলল, আতঙ্কিত হবেন না, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন প্লিজ। সামনে জঙ্গলের মতো জায়গাটায় গাড়ি পৌঁছাতে আপনারা লাভ দিবেন। ছোটখাটো চোট লাগলেও প্রাণনাশের আশঙ্কা নেই।
ম্যানেজার সাহেব আতঙ্কে কেঁদে ফেললেন, বুঝে আসা কণ্ঠে বললেন, স্যার কিভাবে সম্ভব? গাড়ি তুমুল গতিতে এগিয়ে যাচ্ছে, একটু এদিক ওদিক হলে আমরা সোজা পাহাড়ি খাদে গিয়ে পড়ব। আশিয়ান ফাঁকা ঢোক গিলে দাঁতে দাঁত চেপে বলল, এমন কিছুই হবে না। পজিটিভলি চিন্তা করুন, লক্ষ্য স্থির করে ঝাঁপ দিন। এটা আপনার জীবন মরণের প্রশ্ন, সুতরাং বি অ্যালার্ট, ওকে? যত আতঙ্কিত হবেন তত বেশি অসফল হওয়ার চান্স বাড়বে। সময় কম, আপনারা জলদি প্রস্তুতি নেন। প্রিমার আতঙ্কে সারা শরীর জমে যাচ্ছে। চোখের পাতায় ভেসে উঠল মৃত মা এবং ফারজানার নিষ্প্রাণ মুখশ্রী। প্রিমা ধরে আসা গলায় বলল, আমরা না হয় বেরিয়ে যাব, কিন্তু আপনি? আশিয়ান চকিতে ফিরে তাকালো প্রিমার দিকে। মেয়েটার ঠোঁট কামড়ে টলমল চোখে তাকিয়ে আছে তার দিকে। আশিয়ান স্লান হেসে বলল, আল্লাহ চাইলে আমিও সেফলি বেঁচে ফেরার চেষ্টা করব। সময় অনেক কম, আপনারা দ্রুত প্রস্তুতি নেন। উপায়ন্তর না পেয়ে তারা রাজি হলো। সমতল ভূমির কাছাকাছি আসতে গাড়ির দরজা খুলে লাফ দিলেন ম্যানেজার সাহেব। প্রিমা লাফ দেওয়ার প্রস্তুতি নিল, শেষ মুহূর্তে সিট বেল্টটা দাদাগিরি করে বসলো, কোনো মতেই খুলল না ওটা। আশিয়ান সেটা দেখে এবারে নিজেও আতঙ্কিত হয়ে পড়লো। এক হাতে স্টার্টিং সামলে অন্য হাতে সিট বেল্ট ধরে টান দিতেই খোলার চেষ্টা করতেও ব্যর্থ হলো। উপায়ন্তর না দেখে কিছু একটা ভেবে প্রিমাকে বলল, ড্যাশবোর্ডে ফার্স্ট এড কিট আছে, ওখানে সিজার থাকতে পারে, দ্রুত খুঁজে দেখেন। ভাগ্যবোধয় সদয় হলো কিছুটা। প্রিমা সামান্য ঝুঁকতেই পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। কাপা হাতে সিট বেল্টটা কাটতে লাগলো সে। শেষ পর্যায়ে এসে আচমকা আশিয়ানের আতঙ্কিত স্বরে থমকে গেল প্রিমার হাত। সামনে তাকাতেই মরণ ভয় গ্রাস করলো নিমেষেই। সংকীর্ণ রাস্তার পাশাপাশি দুটো গাড়ির চলাচল অসম্ভব। সামনের দিক থেকে তীব্র গতিতে ধেয়ে আসছে একটা মালবাহী ট্রাক। যে কোনো সময় ট্রাকের জোরালে ধাক্কাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গাড়িটা। বিষয়টা উপলব্ধি করতে পারা মাত্রই সংঘর্ষে কয়েক সেকেন্ড পূর্বেই প্রিমাকে এক হাতে পেঁচিয়ে ধরে আশিয়ান দ্রুত লাফ দিল পাহাড় ঘেঁষে চলা খরস্রোতা নদীতে। ঠিক তার কয়েক সেকেন্ড পর ট্রাকের জোরালে ধাক্কায় দুমড়ে মুচড়ে সোজা খাদে গিয়ে পড়ল আশিয়ানের শখের গাড়িটা। আশেপাশে স্পষ্ট শোরগোলের শব্দ কানে আসতেই বন্ধ চোখের পাতা নড়ে উঠল আশিয়ানের। শব্দের উৎস খুঁজতেই জোরপূর্বক বন্ধ চোখ জোড়া মেলে তাকালো। শুরুতে সবকিছু ঝাপসা লাগলেও কয়েক মুহূর্ত পর সবকিছু স্পষ্ট হয়ে আসলো। চোখ মেলতেই সে আবিষ্কার করলো তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। দুপাশে মাথা ঝাঁকে পুনরায় নিজের দিকে তাকাতেই দেখলো বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়েছে তার শরীরটাকে। কেবল মাথা এবং দুটো বাহিরে রেখেছে। হতভম্ব চোখে পাশ ফিরে তাকাতেই দেখলো প্রিমার অবস্থা একই। আশিয়ানকে চোখ খুলতেই দেখে একজন উচ্চ স্বরে বলল, পোনার জ্ঞান ফিরছে ইমাম সাহেব। আশিয়ান আশেপাশে তাকিয়ে কিছুই বুঝলো না। তার সামনে মশাল হাতে দাঁড়িয়ে আছে বেশ কিছু লোকজন। তাদের পরিচ্ছেদ গ্রামিক ভাবটা স্পষ্ট পরিলক্ষিত। প্রিমার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে বেশ কিছু মহিলা, যাদের পুরো শরীর কালো পরিচ্ছেদে আবৃত। তাদের প্রত্যেকের চোখ মুখে লেপ্টে থাকা তীব্র রাগটা আশিয়ানের নিকট অদ্ভুত লাগলো। যতদূর মনে পড়ে গাড়ি থেকে লাফ দেওয়ার পর তারা একটা খরস্রোতা নদীতে আশ্রে পড়ে। প্রিমা এবং আশিয়ান দুজনেই মোটামুটি সজ্ঞানে ছিল। তীব্র স্রোতে অনেকটা দূরে ভেসে যাওয়ার পর বহুত চেষ্টা করে কিছুটা সাঁতার কেটে নদীর অতল গভীরতা থেকে দূরে সরে আসছে তারা। তীরে পৌঁছানোর পূর্বে প্রিমা অচেতন হয়ে পড়ে। আশিয়ান কোনো মতে ওকে টেনে তীর অবধি আনার পর নিজেও হাল ছেড়ে দেয়। এরপর কি হয়েছে আর কিছুই মনে নেই তার। আশিয়ানকে কিছুটা ধাতস্থ হতে দেখে একজন জুব্বা পরিহিত বয়স্ক লোক এগিয়ে এসে আশিয়ানকে শুধালো, তোমরা কি স্বামী স্ত্রী? আশিয়ান হক চকিয়ে উঠে তৎক্ষণাৎ উত্তর, জি না, আমরা দুজনে অবিবাহিত। বয়স্ক ইমাম সাহেব ভ্রু কুঁচকে পুনরায় প্রশ্ন করলেন, কোত্থেকে এসছো তোমরা? এত রাতে ঊর্ধ্ব উলঙ্গ মেয়ে লোকের সাথে নদীর পাড়ে কি করছিলে তুমি? বিরক্তকর কথা শুনে আশিয়ানের মাথা ঝিমঝিম করে উঠল। ঘাড় ফিরিয়ে পাশে তাকাতেই দেখলো প্রিমা নিঃশব্দে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। তার মুখখানা কেবল উন্মুক্ত, তা ব্যতীত মাথা সহ বাকি অংশটুকু একটা কালো চাদর জড়িয়ে রাখা হয়েছে। মশালের
হলুতাপ আলোয় মেয়েটা বিচ্ছাদে আসন্ন মুখখানা দেখে সহসা আশিয়ানের বুকটা কেঁপে উঠল। প্রত্যন্ত এলাকার গ্রামবাসী আশিয়ানের নিরুত্তর ভাবভঙ্গি দেখে আরো ক্ষেপে গেল। একজন লোক রুষ্ট স্বরে ইমাম সাহেবকে বলল, হুজুর, হেরা জিনা করতে গিয়ে ধরা পড়ছে। আপনি ওদেরকে সুযোগ দিলে আমাদের গ্রামের মাইয়া পোলারা অন্যায় করার জন্য সাহস পাইয়া যাইব। আমি বাচ্চা থাকতে এডি দিবার হইতে পারি না। অন্যরাও গলা মিলিয়ে সহমত পোষণ করলো। ইমাম সাহেব হাত উঁচিয়ে সকলকে থামতে বলে পুনরায় আশিয়ানকে বললেন, সংরক্ষণশীল মুসলিম পরিবার নিয়ে গঠিত এই গ্রাম, যেখানে ছেলে মেয়েদের অবাধে মেলামেশা করাটাকে জিনা হিসাবে দেখা হয়, সেখানে আমরা তোমাদের অপ্রস্তুত অবস্থায় উদ্ধার করছি। জিনার শাস্তি হলো পাথর নিক্ষেপ করে অন্যায়কারীকে হত্যা করা। তোমাদের সাথেও তেমনটাই করা হবে। মৃত্যুর পূর্বে কোনো কিছু বলার আছে তোমার? পুরো বিষয়টা হজম করতে আশিয়ানের মিনিট খানেক সময় লাগলো। তাদের ভুল ধারণা ভাঙাতে আশিয়ান পুরো ঘটনা খুলে বলল। গ্রামবাসীরা কিছুতেই সেটা বিশ্বাস করে উঠল না, আরো রেগে গেল। তাদের এতটা অ্যাগ্রেসিভ রূপ দেখে আশিয়ান অসহায় কণ্ঠে বলে উঠল, আপনারা চাইলে আমার অভিভাবকের সাথে কথা বলতে পারেন। আমরা মিটিংয়ে সেই দুর্ঘটনার শিকার হয়েছে। আমাদের ভুল বুঝে হয়তো এত নোংরা অপবাদ দিবেন না। ইমাম সাহেবের কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। এদিকে গ্রামবাসীর অধৈর্য আচরণ, অন্যদিকে আশিয়ানের আত্মবিশ্বাসের সুরে বলতে থাকা সকল বক্তব্য। উনি খানিকটা বিভ্রান্ত হয়ে হাত উঁচিয়ে সকলকে থামিয়ে বললেন, আমি ন্যায় বিচার করার চেষ্টা করব, তোমরা শান্ত হও। কেউ একজন আমার মোবাইলটা নিয়ে আসো। আদেশ পাওয়া মাত্রই একজন দৌড়ে একটা বাটন ফোন এনে ইমাম সাহেবের হাতে দিলেন। তিনি বলিষ্ঠ স্বরে আশিয়ানকে বললেন, তোমার বাবার নম্বরটা দাও। মনে রেখো, এটাই শেষ সুযোগ। তুমি যদি সত্যতা প্রমাণ করতে ব্যর্থ হও, তাহলে তোমাদের শাস্তি হবে আরও ভয়ানক। আশিয়ানের চোখ মুখে ভয়ের লেশ মাত্র দেখা গেল না। ইমাম সাহেব প্রথমবার কল করলেন, কিন্তু ও পাশ থেকে রিসিভ হলো না। তা দেখে আশিয়ান এবং প্রেমা দুজনেই আতঙ্কিত চোখে একে অপরের দিকে তাকালো। ইমাম সাহেব পুনরায় কল দিলেন সেই একই নাম্বারে। হসপিটালের করিডোরে বসে ছোট ভাইকে সান্ত্বনা দিতে ব্যস্ত ছিলেন আরিয়ান চৌধুরী। হুট করে আননোন নাম্বার থেকে কল আসায় তিনি কিছুটা বিরক্ত হলো। কল কেটে গেলেও তেমন একটা ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু দ্বিতীয়বার কল আসায় রিসিভ করতে বাধ্য হলেন। কল রিসিভ করে সালাম দিতেই অপর পাশের কথা শুনে থমকে গেলেন। অপর পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ শুধালো, আরশিয়ান চৌধুরী সম্পর্কে আপনার কি হয়? আরিয়ান চৌধুরী বিগ্রানো মেজাজে বললেন, মস্করা করছেন আমার সাথে? নাম্বার কোত্থেকে পেয়েছেন? ইমাম সাহেব থতমত খেয়ে পুরো ঘটনা খুলে বলতেই আরিয়ান চৌধুরী ঘাবড়ালো কণ্ঠে হড়বড়িয়ে বললেন, আমার ছেলেটা ঠিক আছে তো? ওর কোনো চোট লাগেনি তো? ইমাম সাহেব তাকে আশ্বস্ত করে বললেন, আপনার ছেলে ঠিক আছে। আপনার ছেলে হয়তোবা নির্দোষ, কিন্তু আমরা তাদের যে অবস্থায় উদ্ধার করেছি সেটা গ্রামবাসীর কাছে অত্যন্ত জঘন্য একটা প্রসঙ্গ হিসেবে বিবেচিত। আপনার ছেলেকে যদি জীবিত দেখতে চান, তাহলে গ্রামবাসীর শর্ত আপনাদের মানতে হবে। আরিয়ান সাহেব উত্তেজিত হয়ে বললেন, টাকা পয়সা যা লাগবে নেন, আমাদের সমস্ত দাবি দাবাগুলো আমরা মানবো। স্রেফ আমার ছেলে মেয়ে দুটোকে সহি সালামতে ফিরিয়ে দেন। ইমাম সাহেব খানিকটা রুষ্ট কণ্ঠে বললেন, আমরা লোভী নই, আমরা কেবল অন্যায়ের বিরুদ্ধে তৎপর। যাকগে, আপনারা শহরে মানুষ, ওসব বুঝবেন না। মূল কথা হলো, যেহেতু ছেলে মেয়ে দুজনেই অবিবাহিত এবং আমরা তাদের অসংলগ্ন অবস্থায় উদ্ধার করেছি, তাই বিয়ের মাধ্যমে তাদের সম্পর্কটাকে হালালে রূপান্তর করাটাই এই পাপ মোচনের একমাত্র মাধ্যম। কথা শেষ করার পূর্বেই আশিয়ান রক্তচক্ষু নিক্ষেপ করে জোরালো স্বরে বলে, আমরা নির্দোষ। সেটা প্রমাণ হওয়ার পরও আপনি আমাদের শাস্তি দিতে পারেন না, এটা অন্যায়। ইমাম সাহেব কঠোর গলায় বলেন, প্রাপ্তবয়স্ক পুরুষ হওয়ার পরেও একজন সাবালিকা নারীর সাথে অবাধে মেলামেশা করাটা হারাম। এর শাস্তি নিশ্চয়ই তোমাদের পাওয়া উচিত। আশিয়ান চুপ হয়ে গেল। এর প্রতি উত্তর তার জানা নেই। গ্রামবাসী উদ্গ্রীব হয়ে আছে তাদের শাস্তি দেওয়ার জন্য। ওদিকে বুদ্ধিমান আরিয়ান সাহেব পরিস্থিতি বুঝে ইমাম সাহেবকে বললেন ফোনটা আশিয়ানের সন্নিকটে দিতে। ইমাম সাহেব ফোনটা আশিয়ানের নিকট আনতেই আরিয়ান সাহেব কাতর কণ্ঠে ছেলেকে বললেন, আব্বু শোনো, বাবার কলিজা তুমি। তোমার কিছু হলে আমরা মরে যাব বাবা।
এই বিয়েতে তুমি অমত পোষণ করো না আব্বা। মনে করো মৃত্যুর আগে এটাই আমার চাওয়া, তুমি ফিরিয়ে দেবে আমাকে। বাবার কথায় বুকের ভেতরটা নিদারুণ যন্ত্রণায় ছটফটিয়ে উঠল আশিয়ানের। আটকে আসা কণ্ঠে বলল, আমি বিপত্নিক পুরুষ আব্বু। আমার আমার মরহম স্ত্রীকে আমি কি জবাব দেব? তোমরা এতটা পাষাণ হইও না, সব শাস্তি মেনে নিতে প্রস্তুত আমি। তবুও আশিয়ানের কথা শেষ হওয়ার পূর্বেই আচমকা চার্জ শেষ হয়ে যাওয়ায় ফোনটা বন্ধ হয়ে যায়। ইমাম সাহেব এ পর্যায়ে কিছুটা কঠোর গলায় বললেন, সামর্থ্য থাকলে স্ত্রী জীবিত থাকা অবস্থায় 4 বিয়ের বিধান আছে। যেহেতু তোমার স্ত্রী মৃত, তাই তোমার কথার বরখেলাপ হচ্ছে না। তুমি কাউকে ঠকাচ্ছ না, বরং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিচ্ছ। অহেতুক আবেগ জীবনে বিপর্যয় নামিয়ে আনে। ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করি। আশিয়ানের মস্তিষ্কে সেসব কথা পৌঁছালো কিনা কে জানে। সে নিজের ভাবনায় মশগুল। এদিকে প্রিমার পাশে দাঁড়ানো মেয়েগুলোর রাগ সামলাতে না পেরে আক্রমণ করে বসে প্রিমার উপর। তারা ক্ষুব্ধ হয়ে সজোরে থাপ্পড় বসায় প্রিমার গালে, যার ফলস্বরূপ মাথার কাটা অংশে জমাট বাঁধা রক্ত বাধাহীনভাবে গড়িয়ে পড়তে থাকে। বেচারি আর্তনাদ করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে আরেকজন মহিলা প্রিমার মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে টেনে বলে, নোংরামি করে বেড়াচ্ছিস, অথচ বিয়ে করতেই যত সমস্যা, তাই না? তোর মতো মেয়েদের জন্য পুরুষ লোক খারাপ হয়, মরিস না কেন তোরা? কথাগুলো শেষে পুনরায় প্রিমাকে আঘাত করতে নিলে আশিয়ান গুরুগম্ভীর স্বরে বলল,